ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুক্রিয়া যে অনেক ক্লাসের ভিড়েও আমরা আমাদের গুড নাইট তার কার্যক্রম ধারাবাহিকভাবে পালন করে যাচ্ছে, এর জন্য আল্লাহ পাকের কাছে শুক্রিয়া। তো আজকে যে বিষয়টা নিয়ে স্যার কথা বলতে বলছে, বিষয়টা আসলে খুব কঠিন, খুবই কঠিন। বা আলোচনার মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে, অনেক কি বলা যেতে পারে, অনেক কিছুর মুখোমুখি হওয়া লাগতে পারে। তো সবাই আমাকে একটু সহজভাবে নিবেন, এটুকু আমার আহ, অনুরোধ। বা প্রশ্ন করলে হয়তো সবকিছুর জবাব আমি নাও দিতে পারতে পারি, এমনটি আর হতে পারে। কেউ না থাকলেও আমি আপনার সাথে আছি, পিছনে আছি জি, ইনশাআল্লাহ। জি স্যার, আমার আলহামদুলিল্লাহ, বক্ষ বিদীর্ণ আলহামদুলিল্লাহ। গায়ে তীর লাগবে ইনশাআল্লাহ। জি, ওকে স্যার, জি, প্লিজ সবাই ক্যারি অন। সবাই থাকবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আমরাও আছি ইনশাল্লাহ আপনার সাথে। জি, শুক্রিয়া। তো শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। শুকরিয়া। এই মুহূর্তে যারা আমাদের সাথে, আমরা যারা একসাথে আছি, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা শুরু করতে যাচ্ছি হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। যদিও বলা হয়েছে আমরা এর মাদারের ব্যাপারে কথা বলার জন্য, যার কারণে বলাটা একটু ভিন্ন হবে। আমরা মূলত আসলে মাদার টিংচারের বইগুলোতেও যেভাবে লেখা আছে, পোটেন্সির বইগুলোতেও অধিকাংশ মেডিসিনই সেভাবে লেখা আছে। তারপরে ব্যবহারের ভেদে কিছু ভিন্নতা আছে। তবে আমরা কি বলা যেতে পারে, গোড়ামি থেকে একটু বের হওয়ার চেষ্টা করব। অনেকেই আমাদের যারা হোমিওপ্যাথিকে যারা আজকের জায়গায় নিয়ে আসছে, যাদের অনেক অবদান আছে, তারা অনেকেই মাদার টিংচার ব্যবহার করছে বিশেষ বিশেষ ক্ষেত্রে। তো আমরাও একেবারে কি বলা যেতে পারে, মাদার টিংচার না হলে তো পোটেন্সি হতো না। যার মাদার টিংচার আছে তারই পোটেন্সি আছে। তো সেক্ষেত্রে আমরা আজকের এই কথা বা এই আলোচনায় অনেক প্রশ্ন হতে পারে, তো তারপরেও আমরা চলবো। তো আজকে আমি যে এটা দিয়ে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস প্রথমে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর সমরেশ রায় স্যারের হ্যান্ডনোট থেকে কথা বলবো সহযোগিতা নিয়ে। এরপরে কিছু রিপোর্টারি বেস কথার যদি সময় থাকে তো আমি বলবো হাইড্রাস্টিস স্ক্যান নিয়ে। আর এই ব্যবহারটা হবে মাদার টিংচারেরই। আমরা যদিও লক্ষণগুলো বলবো, কিন্তু আমরা মাদার টিংচার হিসেবেই এটাকে ব্যবহার বেশি হয়। তো সেইভাবেই আমরা যাব। মাদার টিংচার মূল না, পোটেন্সিও মূল না, মূলত আমরা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস কে শিখবো। তো হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর কিছু সমনাম আছে, এগুলো জানা আমাদের বেশি জরুরি না। তো তারপর আমি জাস্ট একটু বলে যাচ্ছি। গোল্ডেন সিল, অরেঞ্জ রুট, টার্মেরিক রুট, তারপর ওয়ার্নিয়া ক্যানাডেন্সিস। এর উৎস হচ্ছে উদ্ভিদ, আর এর গোত্র হচ্ছে র্যানানকুলেসি। আর এর প্রবার হচ্ছে প্রথম প্রবার, যিনি সবার প্রথম এই হাইড্রাস্টিস ক্যানকে হোমিওপ্যাথিক জগতে নিয়ে আসেন, তিনি হচ্ছেন ডক্টর হেল, ডক্টর বার্ট ক্লিফটন। এই চারজন প্রবারের নামটাই বেশি পাওয়া যায়। এর প্রাপ্তি স্থান হচ্ছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মিসিসিপি এলাকায়। এর ব্যবহৃত অংশ হচ্ছে টাটকা মূল বা শিকড়। এর কাতরতা হচ্ছে শীত কাতর। আর মায়াজম হচ্ছে মূলত সোরিক সাইকোটিক সিপিলিটিক। প্রাথমিকভাবে এরা সোরিক সিপিলিটিক আর সাইকোটিক থাকে, পরবর্তীতে এরা টিউবারকুলারে টার্ন করে। এরপরে এর জিহ্বা সাদা স্ফীত, থলথলে পিচ্ছিল এইটাই। আর এই হাইড্রাস্টিসের এই ঔষধি গুণাগুণ, এটা আমেরিকার আদিম অধিবাসীদের মধ্যে এটা ব্যবহার দেখা যায়। আমেরিকার আদিম অধিবাসীরা এটা ব্যবহার করত। তো আমি
শুরু করব হচ্ছে আমাদের সমরেশ রায় স্যারের ইয়ে দিয়ে, তো একটু জাস্ট বলে নিলাম। এখানে বলা হয়েছে যে এই যে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, এই ভেষজের মধ্যে কি রাসায়নিক উপাদান সমূহ বিদ্যমান আছে আমরা সেটা আগে দেখব। যদিও এই উপাদানগুলো সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো না, কি উপাদানগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা বলে যাব। পরে সুযোগ হলে আমরা এই উপাদানগুলোর বিস্তারিত এসে যাব, যেহেতু আমরা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস নিয়ে পড়বো, সবাই মিলে পড়বো আর কি। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর রাসায়নিক উপাদান সমূহ, এর মধ্যে আছে আইসোকুইনোলিন অ্যালকালাইড ইনক্লুডিং হাইড্রাস্টিন, এর মধ্যে আছে বারবেরিন, এর মধ্যে আছে ক্যানাডাইন, এর ভিতরে আছে রেসিন, এর মধ্যে আছে ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। এগুলোই মেইন, আরো দুই চারটা থাকতে পারে। তো এই রাসায়নিক উপাদানগুলো এই ভেষজের মধ্যে আছে। আমরা যে মাদার টিংচার গুলো ব্যবহার করি তার মধ্যে এই কেমিক্যাল গুলো আছে। এই কেমিক্যাল গুলোর যে উপাদান সমূহ আছে, ভেষজের ধারণকৃত পুষ্টি উপাদান সমূহ, এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস যে ভেষজ, এই ভেষজের মধ্যে যে পুষ্টি উপাদান সমূহ আছে, সেই উপাদান সমূহ হচ্ছে কি কি সেটা নিয়ে আমরা একটু যাব। সাউন্ড ঠিক স্যার শোনা যাচ্ছে ঠিকভাবে স্যার? জি স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার। জি, আমরা এই ভেষজের ধারণকৃত পুষ্টি উপাদান সমূহ, এর ভিতর কি কি পুষ্টি উপাদান আমাদের আছে সেটা আমরা জানার চেষ্টা করব। এর মধ্যে আয়রন আছে, কপার আছে, জিঙ্ক আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম কোবাল্ট আর কি যেটা, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন এ, সি, ই, বি কমপ্লেক্স, বি1, বি3 এগুলো আছে, বিটা ক্যারোটিন। এই উপাদানগুলো হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস যে ভেষজ, এর মধ্যে এই পুষ্টি উপাদানগুলো রয়ে গেছে। তো আমরা একটু আবার পড়তেছি, এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট আমরা পড়তেছি। আর জয়দার স্যার তো বলছে আমরা এইভাবে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা বলতেছিলাম যে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর ভেষজের মধ্যে কি কি পুষ্টি উপাদান আছে। এর মধ্যে আয়রন আছে, কপার আছে, জিঙ্ক আছে, ম্যাগনেসিয়াম কোবাল্ট আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন এ, সি, ই খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওই কেমিক্যাল গুলো না বুঝলেও অন্তত ভিটামিন এ, সি, ই এবং ভিটামিন বি কমপ্লেক্স, বি1, বি3, এফ বি2, বিটা ক্যারোটিন আর কি, এই উপাদানগুলো আছে। এই উপাদানগুলো হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস যে ভেষজ, যে মাদার টিংচারটা আমরা ব্যবহার করি, এর মধ্যে এই উপাদানগুলি আছে। এবারে আমরা আসি, এই যে বারবেরিন খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান এর মধ্যে রয়ে গেছে কেমিক্যাল। বারবেরিন রাসায়নিক উপাদানের বৈশিষ্ট্য, এই যে এটা আছে আমাদের হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর মধ্যে যে বারবেরিন যে কেমিক্যালটা আছে, এই কেমিক্যালটার কি বৈশিষ্ট্য আছে, এটার কারণে কি কি পরিবর্তন আমাদের বডিতে হতে পারে। বারবেরিন অতিমাত্রায় অ্যালকোলাইড জাতীয় জনিত কারণে সে আমাদের শরীরে কি কি কাজ করে, সেটা হচ্ছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক। এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এবং এটি জীবাণুনাশক। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়া আর কি, ব্যাকটেরিয়া নাশক, ফাঙ্গাল বা ছত্রাক নাশক, ভাইরাস নাশক। এটি তিক্ততা আমরা পরে যাব, তিক্ততা নিয়ে আরো পরে কথা আছে। যকৃতের উন্নয়ন অর্থাৎ লিভারের উন্নয়ন সাধন করে এবং প্রদাহ নাশক। আর হচ্ছে ইমিউন পদ্ধতির উদ্দীপক অর্থাৎ ইমিউন সিস্টেমটাকে জাগ্রত করে এবং কৃমিনাশক। অর্থাৎ এই বারবেরিন যে উপাদানটি আছে, এই বারবেরিন যে উপাদানটি আছে, এই যে কাজগুলো আমাদের বডিতে করে এই কেমিক্যাল, এই উপাদান, সেটা হচ্ছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক এবং এটা কি করে, অ্যান্টিব্যাকটেরিয়া আর কি, ব্যাকটেরিয়া নাশক, ফাঙ্গাল বা ছত্রাক নাশক, ভাইরাস নাশক, এবং এটি যকৃতের উন্নয়ন করে এবং প্রদাহ নাশক, ইমিউন পদ্ধতির উদ্দীপক এবং কৃমিনাশক। আমরা মনে রাখার চেষ্টা করি, অল্প অল্প মনে রাখতে পারলেও আমরা অনেক দূর যেতে পারবো। এই রাসায়নিক উপাদান সমূহের কার্য প্রক্রিয়া, রাসায়নিক উপাদান বারবেরিন অ্যান্টিবায়োটিক হিসাবে জীবাণু নাশক আর কি, অ্যান্টিব্যাকটেরিয়াল, ফাঙ্গাল ধ্বংস করে, নিষ্ক্রিয়করণ করে এবং জীবাণু সৃষ্ট ব্যাধি নিরাময় করে। যে বিভিন্ন জীবাণুর মাধ্যমে যে অর্থাৎ সৃষ্ট যে রোগগুলো হয়, ব্যাধিগুলো হয়, সেগুলো নিরাময় করে থাকে।
ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সমূহ কি কি, এই ব্যাকটেরিয়াগুলো কি কি যেগুলো না ব্যাপারে সে কাজ করে। ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সমূহ যেমন স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, সালমোনেলা, সিলেগা ইকোলাই, অ্যালবিকান ক্যানাডেন্সিস, এই ব্যাকটেরিয়াগুলোর উপর কাজ করে। এই ব্যাকটেরিয়াগুলোকে সে নিয়ন্ত্রণ করে। এই বারবেরিন যে উপাদানটির কথা আমরা বললাম, রাসায়নিক উপাদান। এরপরে আমরা আসি যে এই উল্লেখিত জীবাণু অঙ্গ বা তন্ত্রসমূহ আক্রান্ত করে যেসব রোগ সমূহ সৃষ্টি করে। আমরা যে উল্লেখিত যে জীবাণুগুলোর কথা বললাম, এই যে স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, সালমোনেলা, সিলেগা ইকোলাই বা এই যে ব্যাকটেরিয়াগুলো ফাঙ্গালগুলোর কথা বললাম, তারা কি কি রোগ সৃষ্টি করে, রোগসমূহ সৃষ্টি করে, সেগুলো আগে আমরা একটু জানার চেষ্টা করি। শ্বাসতন্ত্রের উপরিভাগের রোগসমূহের ক্ষেত্রে, শ্বাসতন্ত্রের উপরিভাগের রোগসমূহের ক্ষেত্রে সে কি কি কাজ করে? তীব্র দীর্ঘস্থায়ী টনসিল প্রদাহ তৈরি করে, তীব্র এবং দীর্ঘস্থায়ী টনসিল প্রদাহ তৈরি করে, সাইনাসের প্রদাহ তৈরি করে, কর্ডের প্রদাহ তৈরি করে, অ্যালার্জিক রাইনাইটিস এগুলো তৈরি করে, তীব্র দীর্ঘস্থায়ী ফ্যারিঞ্জাইটিস, চক্ষু প্রদাহ, ব্রঙ্কাইটিস, জ্বর, ঠান্ডা প্রবণতা, হুপিং কাশি এগুলো তৈরি করে। যে এই ব্যাকটেরিয়াগুলোর কথা আমরা বলতেছিলাম, স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস যেগুলো আমরা বলতেছিলাম, এরা কি কি রোগ আমাদের শরীরে এদের প্রভাবে হয়ে থাকে এবং এটার ব্যাপারে বারবেরিন উপাদানটি কাজ করে। এটা হচ্ছে তীব্র এবং দীর্ঘস্থায়ী টনসিলের প্রদাহ তৈরি হয়, তীব্র এবং দীর্ঘস্থায়ী টনসিলের প্রদাহ তৈরি হয়। আমি একটু একাধিকবার বলার চেষ্টা করতেছি। সাইনাসের প্রদাহ তৈরি হয়, কর্নের প্রদাহ তৈরি হয়, অ্যালার্জিক রাইনাইটিস দেখা দেয়। এইগুলো রেপার্টরি বেস, যদি আমি সময় পাই রেপার্টরি থেকেও এইগুলো রেপার্টরিতে কোথায় কিভাবে আছে আমি একটু দেখানোর চেষ্টা করব, অনেকটা না পারলেও। তীব্র দীর্ঘস্থায়ী ফ্যারিঞ্জাইটিস তৈরি করে, কর্নের প্রদাহ তৈরি করে, ইনফ্লামেশন আর কি প্রদাহ বলতে, চক্ষু প্রদাহ তৈরি করে, তারপরে ব্রঙ্কাইটিস, জ্বর, ঠান্ডা লাগার প্রবণতা, হুপিং কাশি। এবার আসি আমরা মুখ গহ্বরের রোগ সমূহের ক্ষেত্রে তারা কি কি করে। মুখ গহ্বরে যে রোগগুলো হয় এই ব্যাকটেরিয়ার কারণে, দাঁতের যে গাম আছে, গাম মাড়ির প্রদাহ এবং ক্ষত তৈরি করে, জিহ্বার ক্ষত তৈরি করে, গল পক্ষের প্রদাহ বা ক্ষত তৈরি করে। এরপরে আমরা আসি মহিলাদের জননতন্ত্রের রোগ সমূহের ক্ষেত্রে কি কি অবস্থা তৈরি করতে পারে। যে এই জীবাণুগুলোর কথা আমরা বলতেছিলাম, তারা কি যোনির প্রদাহ তৈরি করে, শ্বেত প্রদাহের কাজ করে, জরায়ুর মুখের প্রদাহ তৈরি করে, জরায়ুর টিউমার, তারপরে এন্ডোমেট্রিয়ামের প্রদাহ। এন্ডোমেট্রিয়ামের প্রদাহ বলতে আমি একটু পরে আছে বলবো, তো ধারাবাহিকভাবে যাচ্ছি একটু। ফ্যালোপাইন টিউবের প্রদাহ এবং অবরুদ্ধতা তৈরি করে। মূত্রতন্ত্রের রোগ সমূহের ক্ষেত্রে সে কি করে? মূত্রতন্ত্রের অর্থাৎ ইউরিনারি অর্গানের ক্ষেত্রে সে কি কি তৈরি করে? মূত্রনালীর প্রদাহ তৈরি করে, প্রোস্টেট গ্রন্থির প্রদাহ তৈরি করে, এই জাতীয় বিষয়গুলো আছে। এবার আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, যকৃতের উপর বেশ অনেক কাজ। আমরা যকৃতের রুব্রিক্সও দেখবো একটু পরেই। যকৃত সংক্রান্ত রোগ সমূহের ক্ষেত্রে যকৃতের কার্যকরী ক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া, দূষণ উপাদানগুলো নিষ্ক্রিয়করণ, প্রোটিন এবং কার্বোহাইড্রেট ও ফ্যাট বিপাকীয় কাজ করে। যকৃতের কার্যক্ষমতা বৃদ্ধি করে, এই বৃদ্ধির কারণে সেখানে কি করে, যে এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটি এগুলো বিপাকের কাজ করে, মানে এগুলো যে বিপাক ক্রিয়া আছে সেগুলোর কাজ করে। এবং এর যকৃতের যে পিত্ত রস প্রবাহ বৃদ্ধি প্রক্রিয়ায় অন্ত্রে যে ফ্যাট জমে যায় সেই ফ্যাটগুলো বিপাক করে। বারবেরিন যকৃত বিপর্যয়জনিত রোগ সমূহের কারণসমূহ অপসারণ ও নিষ্ক্রিয়করণের প্রক্রিয়ায় কাজ করে থাকে। সেগুলো কি কি কাজ করে? এই বারবেরিন যে উপাদানটি আছে, যে কেমিক্যালটি আছে হাইড্রোক্সিস ক্যানের মধ্যে, আরো উপাদান আছে। আমরা বারবেরিনটার পরিমাণটা একটু বেশি, এজন্য বারবেরিন নিয়ে বেশি কথা বলতেছি। বারবেরিন যকৃত বিপর্যয়জনিত মানে লিভারের বিপর্যয়জনিত রোগের কারণসমূহ অপসারণ ও নিষ্ক্রিয়করণ প্রক্রিয়ায় কাজ করে থাকে। কি বিষয়গুলোর উপর কাজ করে? হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই নিষ্ক্রিয় করে। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই নিষ্ক্রিয় করে। ইমিউন পদ্ধতির উন্নয়ন প্রক্রিয়ায় অটো ইমিউন হেপাটাইটিস নিরাময় করে।
ফ্যাটি লিভার, যেটা আমরা ফ্যাটি, বর্তমান সময় এটা প্রচুর দেখা যায়, এই ফ্যাটি লিভার যেটা মানে বর্তমান সময় ফ্যাটি লিভার একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। ফ্যাটি লিভারের যে রোগগুলো আছে এটা নিরাময় করে। যকৃতের বিপর্যয় রোগ, যকৃতের বিপর্যয়ের কারণে যে রোগগুলো হয়, বমি বমি ভাব, ক্ষুধাহীনতা, মাথা ব্যথা, এগুলো নিরাময় করে। এছাড়া রক্ত স্তরে ফ্যাট এবং খারাপ কোলেস্টেরল কমায়। এছাড়া রক্ত স্তরে ফ্যাট এবং খারাপ কোলেস্টেরলকে কমায়। এটি বারবেরিনের কাজ, যেটা আমরা ইসের মধ্যে, অর্থাৎ কি বলা যেতে পারে, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর মধ্যে পাবো। বারবেরিন পাকস্থলীয় ক্ষুদ্রতন্ত্রের রোগের ক্ষেত্রে কি কি কাজ করে? বারবেরিন তিক্ত হিসাবে, আমরা তিক্তর কথা একটু আগে বলছিলাম, বারবেরিন তিক্ত হিসাবে খাদ্য পুষ্টি উপাদান ক্রিয়ার জন্য এনজাইম ও পাকস্থলীর অ্যাসিড উৎপন্ন করে। যে বারবেরিনটা কি করে, এটা বারবেরিনটা হচ্ছে তিক্ত হিসাবে কি করে, খাদ্য এবং পুষ্টি উপাদান ক্রিয়ার জন্য এনজাইম ও পাকস্থলীর অ্যাসিড উৎপন্ন করে। বারবেরিন পাকস্থলীর বিপর্যয়ের ফলে সৃষ্ট রোগসমূহ নিরাময় করে থাকে। এই রোগসমূহ আমরা পাকস্থলীর উপর বেশ কাজ করে। আমরা কি কি বিষয়ের উপর এখানে কাজ করে, যেমন এই যে গ্যাস্ট্রিক, পেপটিক আলসার, গ্যাস্ট্রাইটিস, এই টাইপ আর কি। আমি একটু করে যাচ্ছি। ক্ষুদ্রতন্ত্রের বিপর্যয়ের ফলে সৃষ্ট রোগসমূহ নিরাময় করে, যেটাকে আমরা যে আইবিএস টাইপ, যেটা আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, এগুলোর ব্যাপারেও এখানে বেশ কাজ আছে। বারবেরিন বৃহদন্ত্র, কোলন ও মলাশয়ের রোগের ক্ষেত্রে কি কাজ করে? ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং প্যারাসাইট ধ্বংসের প্রক্রিয়ায় অন্ত্রের ক্ষত ও পলিপ অপসারণ করে। অন্ত্রের ঢেউ খেলানোর মাধ্যমে মল অপসারণের কাজ করে। এবার অন্ত্রে বিদ্যমান ক্ষতিকর ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাল সৃষ্ট নিম্নের রোগসমূহ নিরাময় করে। আমরা এগুলোর দিকে যাই। একটু কঠিন লাগতেছে, আমি নিজেও বুঝতেছি, তারপরও 2-4টা ক্লাস হয়ে গেলে আর এই কঠিন লাগবে না। তো এই বলছে অন্ত্রে বিদ্যমান ক্ষতিকর ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাল সৃষ্ট নিম্নের রোগসমূহ নিরাময় করে। এই যেটা আমরা বলতেছিলাম, যেটা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, অ্যাপেন্ডিসাইটিস, ক্রনিক ডায়রিয়া, কর্নস ডিজিজ। কর্নস বলতে যে আমরা ম্যাথমেটিকা পড়লে এগুলো পাই, যে পায়ের করা, কর্নস ডিজিজ যেটা। তারপরে হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তারপরে হচ্ছে পলিপ, ইরিটেবল বাউল সিনড্রোম, রেকটাল প্রোলাপস, কনস্টিপেশন, অ্যানাল ডিসঅর্ডার ডিজিজ। আমরা এগুলো রেপার্টরি থেকেও দেখবো ইনশাআল্লাহ। এবার আমরা আসি যে রক্ত স্তরে রক্ত দূষণে সংক্রমিত জীবাণু ও টক্সিন নিষ্ক্রিয়করণ ও ধ্বংসে ইমিউন পদ্ধতির উদ্দীপনার প্রক্রিয়ায় রক্ত দূষণ কমায়। আমরা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই যে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর ক্ষেত্রে। রক্ত স্তরে রক্ত দূষণের সংক্রমিত জীবাণু, রক্ত স্তরে রক্ত দূষণের সংক্রমিত জীবাণু ও টক্সিন নিষ্ক্রিয়করণ ও ধ্বংসে ইমিউন পদ্ধতির উদ্দীপনার প্রক্রিয়ায় রক্ত দূষণ কমায়। এই যে বিষয়গুলো আছে, যেগুলো আমরা এরপরে এগুলো তো আমরা বুঝতে পারতেছি, যে এই যে টক্সিন নিষ্ক্রিয়করণ, এইটা তো অন্তত মোটামুটি আমরা বুঝি। চর্মের ভিতর এবং বাহিরের অংশে সংক্রমিত জীবাণুসমূহ ধ্বংসের প্রক্রিয়ায় চর্মরোগ নিরাময় করে। জীবাণুসমূহ হলো স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস। উল্লেখিত জীবাণু সৃষ্ট রোগসমূহ হলো ব্রণ, অস্থিভঙ্গের স্থান, কার্বঙ্কল, একজিমা, সোরিয়াসিস, দাঁত, ইম্পিটিগো, হারপিস, ক্ষত, ফুসকা, বসন্ত। এগুলো এই যে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, এই জীবাণুর দ্বারা এই রোগসমূহ সৃষ্টি হয়। বলা হয়েছে চর্ম বা স্কিনের ভিতরে এবং বাহিরের অংশে সংক্রমিত জীবাণুসমূহ ধ্বংসের প্রক্রিয়ায় চর্মরোগ নিরাময় করে। এই চর্মরোগ নিরাময় করে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। কিন্তু বলছে যে জীবাণুসমূহ হলো কি, যে জীবাণুগুলোর কারণে এই রোগগুলো হয়, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, এই দুইটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
এখানে বলা হয়েছে যে যে স্কিনের যে রোগগুলো সৃষ্টি করে তারা, সেই রোগগুলো হচ্ছে ব্রণ এবং অস্থি ভঙ্গের স্থান, মানে অর্থাৎ হাড় ভাঙা, হাড় যেখানে ভেঙে যায় সেই ভাঙা স্থানের উপর কাজ করে। কার্বাঙ্কল, এটা তোমরা বুঝি মোটামুটি। একজিমা, সোরাইসিস, দাঁত, ইম্পিটিগো, হারপিস, ক্ষত, ফোসকা বা বসন্ত, বসন্তের উপর বিশাল কাজ। যারা হাইড্রাস্টিস স্ক্যান বসন্তে ব্যবহার করে থাকেন তারা অবশ্যই জানবেন যে এটা কত দ্রুত কাজ করে। তো সেখানে কিছু লক্ষণ আছে। তার এই যে ফোসকার ভিতরের যে পুঁজগুলো থাকে এটা বেশ হলুদ আবৃতি ঘন, এগুলো থাকবে আর কি। যাক আমরা সেদিকে যাচ্ছি না। আর বসন্তের উপর বেশ কাজ আছে আমাদের হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের। সংক্রমিত জীবাণুসমূহ ধ্বংস নিষ্ক্রিয়করণ প্রক্রিয়ায় লিম্ফ গ্রন্থি লসিকা নালী প্রদাহ নিরাময় করে। গ্রন্থির অংশ সংক্রমিত জীবাণুসমূহ হলো স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস। উল্লেখিত জীবাণুসমূহ সৃষ্ট রোগসমূহ হলো এই যে লসিকা নালীর প্রদাহ। ভাইরাস নিষ্ক্রিয়করণ প্রক্রিয়ায় এইডস, জল বসন্ত, পুরানারাঙ্গা, মামস, হাম এগুলো নিরাময় করে। এরপরে হচ্ছে বারবেরিন, অর্থাৎ এস্ট্রোডাইল কমে আনার প্রক্রিয়ায় জরায়ুর অন্ত্র আবরক, যেটা আমরা একটু আগে বলছিলাম যে এন্ডোমেট্রিয়াল সেল আর কি, অর্থাৎ এই অন্ত্র আবরকের যে কোষগুলো থাকে এই কোষগুলো কোষের বৃদ্ধি ধীর গতিতে কমিয়ে আনে। অর্থাৎ এই বারবেরিন যে উপাদানটি আছে এটা কি করে, আমাদের যে জরায়ুর যে অন্ত্র আবরক বা এন্ডোমেট্রিয়াল সেল, আমাদের যে কিছু অ্যানাটমিক ক্লাস হয়েছে সেখানে তো আমরা এগুলো মোটামুটি জানছি কম বেশি। কোষের বৃদ্ধি ধীর গতিতে কমিয়ে আনে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই সেলের, এই এন্ডোমেট্রিয়াল সেলের যদি বিপর্যয় ঘটে তাহলে বন্ধ্যত্ব দেখা দিতে পারে। সেক্ষেত্রে এটাকে কন্ট্রোল করে এবং বন্ধ্যত্ব দেখা দেয় এবং প্রচুর পরিমাণে ঋতুস্রাব দেখা দেয় এই কোষের যদি বৃদ্ধি হয়। এবং এই বারবেরিন এটা এন্টিজেন বা নিষ্ক্রিয়করণ প্রক্রিয়ার মাধ্যমে অ্যালার্জি নিরাময় করে। তো এখানে অনেকগুলো উপাদানই আছে ইসের মধ্যে। আমরা এই যে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর ভিতরে যে এগুলো আছে এগুলোর ভিতর থেকে আমরা এই বারবেরিন যে উপাদানটি আছে, কেমিক্যালটি আছে, এই কেমিক্যালটি নিয়েই আমরা বেশি কথা বললাম। তো এই বিষয়গুলো আসলে আমাদের এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস নিয়ে যে কথাগুলো আমি আজকে বললাম বা করলাম, এগুলো নিয়ে মতদ্বৈততা থাকতে পারে, বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। তো আমি আগেই বলছি এটা আমি আমাদের সমরেশ রায় স্যারের হ্যান্ডনোট থেকে শেয়ার করছি। আমার কাছে এটা অনেকটা ভালো লাগছে এবং নতুনত্ব মনে হয়েছে, যার কারণে আমি এটা দিয়ে শেয়ার করার চেষ্টা করছি। এবারে আমরা যাব একটু আমাদের গতানুগতিক যে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর যে কাজগুলো আছে, এই শীটগুলো প্রয়োজনে আমরা পরবর্তীতে আবার রিপিট করার চেষ্টা করব। আমরা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর এবার কিছু গতানুগতিক যে পড়াশোনা আমরা করি সেইভাবে কিছু, যেমন হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর নিজস্ব কিছু কথা আছে। এদের পেটে অত্যন্ত ক্ষুধা থাকে এবং মুখে অরুচি থাকে। এদের সবচেয়ে এরা বেশি কাজ করে এই যে কি বলা যায় মিউকাস মেমব্রেনের যে এই যে শ্লেষ্মা স্রাব আছে, গাঢ় চটচটে শ্লেষ্মা স্রাব, এটার উপর বেশ কাজ করে। তারপরে হরিদ্রাবর্ণ বা নেবা, জন্ডিস যেটাকে আমরা বলি, এবং কনস্টিপেশনের উপরও যথেষ্ট কাজ আছে। রেকটামের উপর তার যথেষ্ট কাজ আছে। আমরা একটু পরেই রেপার্টরি থেকেও কিছুটা করার চেষ্টা করব, আমাদের হাতে সময় আছে এখনো। এরপরে হচ্ছে এর মানসিক লক্ষণগুলো। এর মনটা কেমন, এর স্মৃতিশক্তি বড়ই কম থাকে, দুর্বল থাকে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এবং সে কি পড়তেছে বা কি বলতেছে তা সে স্মরণ করতে পারে না, বা তা সে স্মরণ করে রাখতে পারে না বা ধরে রাখতে পারে না। মানে স্মৃতিশক্তিটা এক কথায় তার খুব দুর্বল। সে কি বলে বা সে কি পড়ে এটা সে মনে রাখতে পারে না। এই লক্ষণটি অ্যানাকার্ডিয়ামেও আছে, ক্যালিফসেও আছে, আরো হয়তো অন্য ওষুধেও আছে। রোগী বিমর্ষ থাকে, তাহার মৃত্যু হবে সবসময় এই চিন্তা করে। এটা কিন্তু হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা সে পটেন্সি ব্যবহার করি আর মাদার টিংচার ব্যবহার করি, নিম্ন পটেন্সি ব্যবহার করি, যাই করি,
এটা কিন্তু অ্যানাকার্ডিয়ামের একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। সে মনে করে যে এই সবসময় তার মৃত্যু নিয়ে চিন্তা করে, মৃত্যু তার হবেই, মৃত্যু চিন্তা করে এবং মনে করে এই মৃত্যু কামনায় এর মধ্যেই তার নিষ্কৃতি হবে, আমি মরে গেলেই বাঁচি, এরকম কথাবার্তা বলবে। পেটে সবসময় একটা খালি বোধ থাকে, পেটে সবসময় একটা খালি বোধ থাকে। এই খালি বোধটা সোরা যে মায়াজম আছে, আমরা মায়াজমের দিকে যাব একটু। এই পেটে সবসময় খালি বোধ থাকে, এই খালি বোধটা বেশ একটা মজার ব্যাপার আছে। সোরার রোগীদের প্রায় এই খালি বোধটা থাকে, যেখানে কিছু নেই সেই সঙ্গে নিজেকে, অর্থাৎ পেটের মধ্যে তার কিছু নেই, পেটকে সবসময় সে খালি বোধ করে, সেই সঙ্গে নিজেকে অত্যন্ত দুর্বল অনুভব করে, সেই সঙ্গে নিজেকে অত্যন্ত দুর্বল মনে করে। এই সালফার এবং ফসফরাস সহ অন্যান্য অ্যান্টিসেরিক ঔষধেও এই খালি খালি বোধটা থাকে। কিন্তু পার্থক্য হচ্ছে কোথায়, যে অন্যান্য যে ওষুধগুলো আছে সেটা আমরা সালফার বলি, ফসফরাস বলি, বা আরো অন্যান্য যে ওষুধগুলো খালি বোধ আছে তাদের নির্দিষ্ট সময় আছে, কারোর প্রাতকালে, কারোর 10টা 11টায়, এরকম ব্যাপার আছে। কিন্তু হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস অল টাইম, সবসময় তার এই উদর বলি বা স্টোমাক বলি, যাই বলি, তার ভিতরে একটা খালি খালি ভাব, এমটিনেস, এই এমটিনেস, এই সেন্সেশনটা তার ভিতরে বেশ কাজ করে। তো যেটা বলতেছিলাম যে অন্যান্য ওষুধের মধ্যেও খালি বোধটা আছে, কিন্তু এরকম হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর মতো সব সময় নাই, সর্বদা নাই। এর এর ব্যবহার স্থলটা, এটা আমার আগে বলা উচিত ছিল, তো যাই হোক, এর ব্যবহার স্থলটা কেমন, এর ব্যবহার কোথায় কোথায় হয়, বিশেষ করে ডাক্তার হেল সাহেবই এটাকে প্রথমে হোমিওপ্যাথিক পদ্ধতিতে ব্যবহার করছেন। তো ক্যান্সার জনিত ক্ষত, তারপরে যে কি বলা যেতে পারে অগ্নাশয়ের ক্ষত, সর্দি, ডাক্তার হেল বলছে অল কাইন্ডস অফ করাইজা, যে কোনো ধরনের ক্রাইজা, যে কোনো ধরনের সর্দিতে হাইড্রাস্টিসের বহুল ব্যবহার আছে। সর্দির ধরনটা যদি আমরা বুঝতে না পারি, যে কোনো ধরনের ক্রাইজা, অল কাইন্ডস অফ ক্রাইজা, সব ধরনের সর্দিতে ডাক্তার হেল বলছে যে এখানে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ব্যবহার করা যাবে। তিনি এটাকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুইভাবেই ব্যবহার করার কথা বলছে। কোষ্ঠকাঠিন্য, অজীর্ণ, অর্শ, নালী ক্ষত, মুখে ক্ষত, নাকের ক্ষত, বসন্তের কথা তো আমরা একটু আগে বলছি, জরায়ুর নানাবিধ পীড়া, এগুলো থাকবে। তবে শ্লেষ্মিক ঝিল্লির উপর, এর মিউকাস মেমব্রেনের উপর এর কাজ সবচেয়ে বেশি। তো যেটা বলতেছিলাম যে তার স্রাবগুলো, এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এর সকল স্রাবই হচ্ছে এই যে দড়ির মতো, দড়ির মতো। আমরা এই দড়ির কথা চিন্তা করলে আমাদের কার কথা মনে আসে? ক্যালিবাইক্রমের কথা মনে আসে। তো এই দড়ির মতো, ক্যালিবাইক্রমের মতো এরকম বিশেষ স্রাব গুলো, সে যে স্রাব হোক, এমনকি ভমিটিং যে হয় সেখানেও তার এই দড়ির মতো ইয়ে হবে, সেটা লিউকোরিয়া হতে পারে, ন্যাচারাল ডিসচার্জ হতে পারে, যে ডিসচার্জই হোক না কেন, সবগুলো তাদের কি হবে, এ টাইপ হবে, অর্থাৎ দড়ির মতো হবে। এর কোষ্ঠবদ্ধতা আছে, বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। কোষ্ঠবদ্ধতা তো অনেক ওষুধেই আছে। তো এর মল ত্যাগের কোনো চেষ্টাই নাই, এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসে মল ত্যাগের কোনো চেষ্টাই থাকে না বা চেষ্টা নেই। আর মল ত্যাগের পরে রেকটামে বেশ সময় জ্বালা হয়, তীব্র হুল ফোটানো ব্যথা হয়, এবং এটা দীর্ঘ সময় থাকে। আমরা এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের এই বিষয়গুলো থাকতেই হবে, তার এই যে শ্লেষ্মিক ঝিল্লির প্রবণতা, তারপরে সকল স্রাব, দড়ির মতো, কোষ্ঠবদ্ধতা, আমরা যে 4 কথা বলছিলাম, যে পেটে ক্ষুধা এবং মুখে অরুচি, অর্থাৎ খালি খালি বোধ থাকবে। এবারে আমি একটু আমাদের দেশে যে বইটা সবচেয়ে বেশি পাওয়া যায় মাদার টিংচারের জন্য বাজারে, অর্থাৎ এই যে একে চাকলাদারের একটা বই আছে মাদার টিংচারের, আমি এই বইটা থেকে একটু শেয়ার করছি আংশিক। তো যদিও এই বইটা আমাদের সবার কাছে আছে, আমরা যারা এখানে আছি আমাদের প্রায় সবার কাছেই এই বইটি আছে আমার ধারণা, তারপরেও সবার হয়তো এইভাবে খুলে দেখা হয় না, যার কারণে আমি এখান থেকে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ডাক্তার হেল এই ওষুধটি সর্বপ্রথম হোমিওপ্যাথিতে প্রচার করেন, এটি আমি আগেও বলছি, এবং এটা বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে এটি প্রয়োগের কথা তিনি বলছেন। বলা হয়েছে শরীরের যে কোনো স্থান, সেটা গলগহ্বর হোক, উদর হোক, জরায়ু হোক, মূত্রনালী হোক, যাই হোক না কেন, এর শ্লেষ্মাস্রাবের লক্ষণটি থাকলে, অর্থাৎ এই যে দড়ি দড়ি ভাব, শ্লেষ্মা, এইটা যদি থাকে, তাহলে আমরা এর মাদার টিংচার ব্যবহার করতে পারবো। শ্লেষ্মিক ঝিল্লির উপর শিথিলতা উৎপন্ন করে ইহা গাঢ় এবং হরিদ্রা ভাব, এটা কি হবে, শুধু দড়ি দড়ি হবে না,
গাঢ় হবে, হরিদ্রা ভাব হবে অর্থাৎ হলুদ হবে এবং দড়ি দড়ি ভাব হবে, দড়া দড়া সৃষ্টি হবে। এই ধরনের অবস্থা যদি পাওয়া যায় এই স্রাবগুলোতে, তাহলে আমরা কাল বিলম্ব না করে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস কিউ ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। এবং চিন্তা করব, ব্যবহারই করবো এভাবেও আমার বলা ঠিক হবে না। এর বিশেষ করে নাক, গলা, পাকস্থলী, জরায়ু এগুলোর উপরে বিশাল কাজ আছে। মুখের ক্ষত, নাসিকার ক্ষত, পারদের বা উপদংশজনিত ক্ষত, শ্বেত প্রদাহ ও অন্যান্য প্রকারের জরায়ুর স্রাব, কর্ণস্রাব, চোখের প্রদাহ ইত্যাদি বিবিধ রোগে, বহুবিধ রোগে এটি ব্যবহার হয়ে থাকে। শরীরের অভ্যন্তরস্থ বৃহৎ গ্রন্থি সমূহ, এই গ্রন্থি সমূহের উপর ইহা ক্রিয়া প্রকাশ করে। যেমন লিভারের উপর তার অনেক কাজ আছে, আমরা কয়েক মিনিট পরে লিভারের উপর যে কাজগুলো আছে সেটা রেপার্টরি বেজও আমরা দেখার চেষ্টা করব, যদি হ্যাঁ সময় আছে পারবো ইনশাল্লাহ। লিভারের ক্রিয়াহীনতার জন্য ফিকে রঙের, ফিকে বলতে যে একটি ফ্যাকাশে রঙের যে তার টয়লেট হয়, জন্ডিসের লক্ষণ প্রকাশ পায়। এখানে একটা মজার ব্যাপার আছে, পুরাতন আমবাত বা তরুণ আমবাত বলতে আমরা এই যে আর্টিকেরিয়া যেটাকে বলি, আমবাত আর্টিকেরিয়া, এর প্রচুর পেশেন্ট আছে, প্রচুর পেশেন্ট আছে। আমরা গুটিগত ওষুধের মধ্যে সীমাবদ্ধ থাকি, হোমিওপ্যাথি আসলে গুটিগত ওষুধের মধ্যে সীমাবদ্ধ থাকার প্যাথি না। পুরাতন আমবাত বা তরুণ আমবাতের ইহা একটি ফলপ্রদ ঔষধ। তবে এক্ষেত্রে একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে যে এই মিউকাস মেমব্রেনের তরুণ প্রদাহ যেটা আমরা বলতেছিলাম, এই যে তরুণ অবস্থায় যে এখানে যতক্ষণ পর্যন্ত জ্বর থাকবে, জ্বর থাকবে, মিউকাস মেমব্রেনের যে তরুণ প্রদাহ আছে এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত পেশেন্টের জ্বর থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থাতেই আমরা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ব্যবহার করব না। এটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে এই যে মিউকাস মেমব্রেনের যে তরুণ প্রদাহ বা অ্যাকিউট যে ইনফ্লামেশন গুলো হয়, এইগুলোর ক্ষেত্রে আমরা কি করব, যতক্ষণ পর্যন্ত পেশেন্টের জ্বর থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা হাইড্রাস্টিস ক্যান ব্যবহার করব না। সেটা টিংচার হোক, মাদার টিংচার হোক, পোটেন্সি হোক, আমরা এটা ব্যবহার করব না যতক্ষণ পর্যন্ত তরুণ প্রদাহে তার জ্বর থাকবে। এখানে একটা মজার ব্যাপার রয়ে গেছে, স্ক্রুফুলা ধাতু বা মেরাসমাস, ইমাসিয়েটেড চাইল্ড যেটা আর কি, শিশুদের ক্ষেত্রে এই ইমাসিয়েটেড চাইল্ড আর কি, এই যে জীর্ণ শীর্ণ বা মেরাসমাস বা যাকে অনেক ম্যাথমেটিকাতে লেখা থাকে পুয়ে পাওয়া, বা এদের কি বলা যেতে পারে, এদের এই যে যে ডেফিসিয়েন্সি আছে, প্রোটিনের ডেফিসিয়েন্সি আছে বা যে কোনো ডেফিসিয়েন্সি গুলো আছে, আমি সেদিকে যাচ্ছি না, তাদের পক্ষে কিন্তু এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আমরা এটি ব্যবহার করার চেষ্টা করব শিশুদের ক্ষেত্রে। আমি ব্যক্তিগতভাবে এটা বেশ ভালো রেজাল্ট পাইছি। ইহার রোগী অতিশয় জীর্ণ শীর্ণ থাকে, দুর্বল থাকে। আর এর একটা মজার ব্যাপার রয়ে গেছে এর মেন্টাল স্টেটের মধ্যে, যদিও মানসিক স্টেটের সময় আমি বলি না, যে এরা সবসময় তার নিজের অসুখের কথা বলে, নিজের রোগ নিয়ে সবসময় একটা কথাবার্তা বলে, যাকেই পায় তার সাথে সে একটা নিজের রোগ নিয়ে কথাবার্তা বলে। এটাও তার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এটা আমরা মনে রাখার চেষ্টা করি, যাকে পায় তার সাথেই রোগের কথা বলে। যার সাথে রোগের কথা বলা যায় না, অল্প দিয়ে একদিন পরিচয় হয়েছে, এরকম লোকের সাথেও তারা এই কথা, অসুখের কথাগুলো বলে দেয়। এর কোষ্ঠকাঠিন্য, অজীর্ণতা, বুক ধরফরানি, সর্দি কাশি এগুলো তো আছেই। তো বিশেষ করে আমরা ক্যান্সার, যে লিভারের ক্রিয়াহীনতা বা ক্যান্সার অথবা ক্যান্সার সদৃশ অবস্থা, ক্ষত উৎপন্ন হয় নাই কিন্তু বেদনা বিশেষভাবে অনুভূত হচ্ছে, এই জায়গাটা আমাদের একটু অন্যভাবে বলার দরকার। ক্যান্সার পুরোপুরি তৈরি হয় নাই, ক্যান্সার সদৃশ অবস্থা, ক্ষত উৎপন্ন হয় নাই কিন্তু বেদনা বিশেষভাবে উৎপন্ন অনুভূত হচ্ছে। এখানে আচ্ছা আমি একটু পরে বলতেছি। ক্যান্সার পুরোপুরি হয় নাই অর্থাৎ ক্ষত উৎপাদন এখনো তৈরি হয় নাই কিন্তু বিশেষভাবে ব্যথা অনুভূত হচ্ছে, এরকম অবস্থায় হচ্ছে আমাদের এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু আসলে পুরোপুরি যখন হয়ে যাবে, অর্থাৎ যখন, এটা বলতে চাচ্ছি আমি, যখন প্যাথোলজি গ্রো করবে তখন তার ভিতর আর কোনো অদ্ভুত লক্ষণ পাওয়া যাবে না, তখন এই রোগীর
আব্দুল হক স্যারকে মনে হয় শুনতে পাচ্ছি না। জি স্যার, কিছু সময় মনে হয় আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো আমি যে জায়গাটায় ছিলাম সে জায়গাটা থেকে এখন আমরা বলছেন? আবার জি স্যার, বলতেছিলাম যে এই যে ক্যান্সারের যে বিষয়টা আমরা বলতেছিলাম যে এটা একেবারে ক্ষত উৎপন্ন হয় নাই, এরকম ক্ষত উৎপন্ন হয় নাই কিন্তু বেদনা বিশেষভাবে অনুভূত হচ্ছে, এরকম অবস্থায় আমরা এটা ব্যবহার করতে পারি। কিন্তু চরম অবস্থায় গেলে সেখানে কিছু ব্যাপার রয়ে গেছে, তো আমরা পরে যাচ্ছি সেখানে। গর্ভকালে বা যৌবন যৌবন উদ্গমকালে যদি গলগণ্ড রোগ দেখা দেয় সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো, কিন্তু এটা আমি রেপার্টরি খুঁজছিলাম, এটা রেপার্টরিতে ওইভাবে পাই নাই। বসন্ত রোগে ঔষধটি বাহ্যিক ভাবে এবং অভ্যন্তরীণ ভাবে ব্যবহার করা যেতে পারে। বসন্তের ব্যাপারে একটু ব্যাপার রয়ে গেছে, যে বলা হয়েছে বসন্ত রোগীর গলায় ক্ষত, সেই ক্ষত কালো বর্ণের ফুসকুড়িপূর্ণ এবং তৎসহ কোষ্ঠবদ্ধতা, মূর্ছা ও অবসন্নতার লক্ষণ থাকবে এবং হাইড্রাস্টিস আভ্যন্তরিক এবং বাহ্যিক প্রয়োগ করলে রোগের প্রকৃতি, উপসর্গ, ভোগকাল, যন্ত্রণা কমিয়ে দেয়। যদিও বসন্ত রোগের ক্ষেত্রে সারাসিনিয়া নামে একটা ওষুধ আছে, এটা বসন্তের যে কোনো অবস্থায় প্রয়োগ করা যায়। এটা আমি অনেক ব্যবহার করছি, আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তো এখানে এই বসন্তের ক্ষেত্রে একটা বিষয় বলি, এটা এর বইতে আমি দেখছিলাম, এম ভট্টাচার্যের বইতে। এর যে এই যে মাদার টিনচার, এটা অলিভ অয়েলের সাথে মিশ্রিত করে যদি আমরা এই বসন্তের ফোসকার উপর প্রয়োগ করি, ক্ষতের উপর প্রয়োগ করি, তাহলে এটা দ্রুত ভালো হয়ে যায়। এবং এর একটা মজার ব্যাপার রয়ে গেছে, যেটা বলা হয়েছে এখানে, যে বসন্ত ভালো হয়ে গেলে রোগীর যে দাগ হয় এই দাগ পর্যন্ত থাকে না। এই বসন্ত রোগীর যে ফোসকাগুলো থাকে এগুলোর উপর যদি অলিভ অয়েলের সাথে মিশ্রিত করিয়া যদি হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ব্যবহার করা হয়, তাহলে যদিও পরিমাণের ব্যাপারে বলা হয় নাই, আমি অবশ্য কখনো ব্যবহার করি নাই, তো এই বইটায় আমি দেখছিলাম যে এরকম বলা হয়েছে যে দাগও থাকবে না। আমি প্র্যাকটিক্যালি জানি না, তো এই সের ব্যাপারে এই যে এম ভট্টাচার্যের বইতে এই কথাটি এইভাবে আছে আমি যতটা জানি। তো সেক্ষেত্রে আমরা বসন্ত রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে দেখবো, দেখে আমরা যদি আমাদের অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করব। তো আমরা আরেকটু সামনে যাই। বলা হয়েছে যে এই যে অর্শ আর যে রেকটাম প্রোলাপস, এই দুইটার ক্ষেত্রে ডক্টর হিউজেস বলেন নিয়মিতভাবে ঔষধটি কিছুদিন ব্যবহার করলে এই লক্ষণ দুটি দূর হয়। সরলান্ত নির্গমন, যেটা আমরা বলতেছিলাম যে রেকটামের যে প্রোলাপস আর কি, এবং রেকটামের ফাটা, ক্রাকড, কোষ্ঠকাঠিন্য সহ যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো এরপরে বিভিন্ন ধরনের ক্ষত আছে, নাসিকার ক্ষত আছে, অস্থির ক্ষত আছে, বিভিন্ন ধরনের ক্ষত, চটচটে আঠার মতো স্রাব আছে, স্তন্যদাত্রী জননীর মুখে ক্ষত, এগুলোর ক্ষেত্রেও আমরা এই মাদার টিংচারটি ব্যবহার করতে পারবো। পাকস্থলী এবং জরায়ুর ক্যান্সারেও এটি বেশ উপকারী, আমরা এটি ব্যবহার করার চেষ্টা করব। অজীর্ণ রোগের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার বলা হয়েছে, রুটি এবং সবজি তারা খেতে পারে না, রুটি এবং সবজি তারা মোটেই সহ্য করতে পারে না। আপনি শাকসবজি খান তো? রোগীকে প্রশ্ন করি আমরা অনেক সময়, রোগী কনস্টিপেটেড পেশেন্ট, তো আমরা জিজ্ঞেস করি যে একটু সবজি টবজি খান তো, শাকটা খান তো, তাহলে তো আপনার কোষ্ঠকাঠিন্য থাকে না। ডাক্তার সাহেব আমি তো শাক খেতেই পারি না, শাক খেলেই আমার ঝামেলা হয়ে যায়, শাক আমার সহ্যই হয় না। তো রোগী যদি এরকম অ্যান্সার করে তাহলে আমরা হাইড্রাস্টিস ক্যানকে চিন্তা করতে পারবো। পেট যেন সবসময় ফুলে থাকে, আবার কখনো ফুলে থাকে না, এরকম টক ঢেকুর ওঠে, কোষ্ঠকাঠিন্য থাকে, বিভিন্ন দুর্বল থাকে, জীর্ণ শীর্ণ থাকে। তবে এই যে বিশেষ করে রুটি এবং সবজি খেতে পারে না, এটা তার কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট একটা লক্ষণ, ক্ষুধাহীনতা বা ক্যান্সারের ব্যাপার স্যাপার আছে এগুলো। এরপরে হচ্ছে যে স্ত্রী জননেন্দ্রিয়ের যে রোগগুলো আছে, যে সকল স্ত্রীলোক সম্ভবত দুর্বল, মুখ ফ্যাকাশে, চোখ মুখ বসে গেছে, লিভারের গোলযোগ রয়েছে, কোষ্ঠকাঠিন্য, অম্ল, অজীর্ণ ইত্যাদি উপসর্গগুলো আছে, অত্যাধিক স্রাব হয়, রং হলদে হয়, চটচটে হয়, এদের ক্ষেত্রে হাইড্রাস্টিস ক্যান মাদার টিংচার ভালো কাজ করে। ইচিং, জনিতে চুলকানি আর কি, ইচিং আমরা যেটা বলি। তারপর জরায়ুর যে আছে ক্ষত থাকে, অর্বুদ থাকে, এগুলো বাল্কি ইউটেরাস, যেটা জরায়ুর যে বৃদ্ধি, ফুলে যাওয়া, এক্ষেত্রেও এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস খুব ভালো কাজ করে, আমরা এটি ব্যবহার করতে পারবো, চেষ্টা করব সবাই আমরা ব্যবহার করবো। একটা বড় লক্ষণ হচ্ছে এই যে তার ভিতর এই যে তার ব্রেস্টের নিট
পিলটা, এই যে স্তন বৃন্তটা, এটা ভিতরের দিকে ঢুকে যায়। স্তনে অর্বুদ থাকতে পারে, টিউমার থাকতে পারে, এটা আমরা রেপার্টরি থেকে দেখব। স্তন বৃন্ত ভিতরে ঢুকে যায়, এটাও আমি কয়েকটা বইতে দেখছি। তো এরপরে হচ্ছে পায়ের আঙ্গুলের কড়া, এই কড়ার ক্ষেত্রেও এর খুব ভালো ব্যবহার আছে। শক্ত জুতার চাপেই হোক বা অন্য যে কোনো প্রকার দোষেই হোক না কেন, অনেকের পায়ের আঙ্গুলের কড়া হয়, হতে অত্যন্ত ব্যথা হয়, কিছুদিন চাকু বা ব্লেড বা ছুরি দিয়ে কেটে দিলে কিছুদিন একটু ভালো থাকে, আবার বেদনা হয়। এক্ষেত্রে এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস কিউ, এটা যদি আমরা, যে অনেকে বলে থাকেন যে ভ্যাসলিনের সাথে মিশায়ে 1 ভাগ হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এবং 3 ভাগ ভ্যাসলিন এটা মিশ্রিত করে এটা ব্যবহার করা যেতে পারে। এবং এই ক্ষেত্রে আমাদের সালফার, নাইট্রিক অ্যাসিড এগুলো ভালো ওষুধ। কখনো কখনো ফ্রাম পিক্রিক ভালো কাজ করে, অ্যানাকার্ডিয়ামও ভালো কাজ করে পায়ের কড়া বা পায়ের তলা ফাটায়। প্রসঙ্গক্রমে জাস্ট একটু বললাম। এরপরে হচ্ছে জন্ডিস। জন্ডিসের ক্ষেত্রে কিন্তু বেশ খুবই গুরুত্বপূর্ণ বিষয় হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। লিভারের নানা রকমের গোলযোগ থাকে। আরেকটা মজার ব্যাপার রয়ে গেছে, এর মুখের স্বাদটা হয় মরিচের মতো, মরিচের মতো একটা স্বাদ থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসে, মরিচের মতো একটা স্বাদ থাকে। এটা আমরা খুব একটা মনে রাখার চেষ্টা করব। জিহ্বা শ্বেত বর্ণের থাকে, ময়লার প্রলেপ যুক্ত থাকে, থলথলে থাকে, চটচটা থাকে, এগুলো থাকে। আমরা মোটামুটি করব। তো আমি যতটা সম্ভব চেষ্টা করছি এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এইভাবে মানে বিভিন্ন বই থেকে করার। আর তো আমাদের সমরেশ স্যারের হ্যান্ডনোটটা থেকে বললাম। তো এবারে আমি কিছু একটু রেপার্টরির রুব্রিক্স এর থেকে আমরা একটু বলবো। রেপার্টরি থেকে আমরা একটু যাব, আমরা দেখি রেপার্টরির কিছু ইয়েতে আমরা কি অবস্থায় আছে, হাইড্রাস্টিস ক্যান রেপার্টরিতে কেমন আছে। আমরা মাদার ব্যবহার করি আর পোটেন্সি ব্যবহার করি, সেটা পরের ব্যাপার। আমরা প্রথমেই এই যে লিভারে যাব, লিভার জেনারেল এই রুব্রিক্স গুলো নেওয়া হয়েছে রবিন মার্ফির রেপার্টরি থেকে। লিভার জেনারেল, এখানে ফার্স্ট গ্রেডে 29টা ড্রাগ আছে এবং হাইড্রাস্টিসও ফার্স্ট গ্রেডে আছে। এরপরে আমরা যাব অ্যাট্রোফি অফ লিভার, এখানে ফার্স্ট গ্রেডে 5টি ড্রাগ আছে, হাইড্রাস্টিস কেন ফার্স্ট গ্রেডে আছে। আমরা এরপরে হচ্ছে ক্যান্সার লিভার, প্রথম যে রুব্রিক্সটা আমরা বলছিলাম লিভার ইন জেনারেল, এখানে ফার্স্ট গ্রেডে 29টা ড্রাগ আছে, আরো সেকেন্ড গ্রেড থার্ড গ্রেডে অনেক রেমেডি আছে। তো হাইড্রাস্টিস সহ 29টা ফার্স্ট গ্রেড আছে। অ্যাট্রোফি অফ লিভার, এখানে হচ্ছে 5টা ফার্স্ট গ্রেডের ড্রাগ আছে, তার মধ্যে হাইড্রাস্টিস ক্যান একটি 5টির মধ্যে। এবার ক্যান্সার অফ লিভার, এখানে 3টা ফার্স্ট গ্রেডের ড্রাগ আছে, হচ্ছে কার্সিনোসিন, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, আর হচ্ছে একটু ওষুধ আমার এই মুহূর্তে মনে আসতেছে না। আর হচ্ছে এর সাথে যদি বার্নিং পেইন থাকে, জর্দার স্যার মনে হয় দেখাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। ক্যান্সার লিভার, এখানে 3টা লিভার। তো এরপরে আমরা যাচ্ছি, এর সাথে যদি বার্নিং পেইন থাকে, ক্যান্সার লিভার উইথ বার্নিং পেইন, যদি বার্নিং পেইন থাকে তাহলে এই যে আমাদের আর্সেনিক এবং হাইড্রাস্টিস ক্যান সেকেন্ড গ্রেডে আছে, বাকিরা থার্ড গ্রেডে আছে। এবারে আমরা যাই সিরোসিস লিভার, এখানে কার্ডুয়াস মেরিনাস আছে সুপার গ্রেডে, ক্রোটেলাস হরিডাস আছে সুপার গ্রেডে, হাইড্রাস্টিস আছে ফার্স্ট গ্রেডে, ফসফরাস আছে ফার্স্ট গ্রেডে, সালফিউরিক অ্যাসিড আছে ফার্স্ট গ্রেডে। এরপরে যদি আমরা কনজেশন অফ লিভার, এখানে হাইড্রাস্টিস সেকেন্ড গ্রেডে আছে। হার্ডনেস অফ লিভার, এখানে আমরা অনেক ওষুধ আছে, তার মধ্যে হাইড্রাস্টিস ক্যান সেকেন্ড গ্রেডে আছে। এরপরে আমরা যাই হেপাটাইটিস ইনফেকশন অফ লিভার, এখানেও অনেক রেমেডি আছে, তার মধ্যে হাইড্রাস্টিস সেকেন্ড গ্রেডে আছে। তারপরে এখানে উইক লিভার, অর্থাৎ লিভারের যে উইক আছে, এখানেও হাইড্রাস্টিস
ক্যান আছে, কিন্তু কোন গ্রেড আছে আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, বা লিখেও রাখিনি আর কি। এরপরে এর সাথে একটা এই উইক লিভারের সাথে যদি একটা আমরা সাব রুব্রিক যোগ করি, ইন্টারমিটেন্ট ফিভার ইন, ইন্টারমিটেন্ট ফিভার ইন, এখানে হাইড্রাস্টিস ক্যান সিঙ্গেল আছে সেকেন্ড গ্রেডে। আমরা আর যে সময় আছে আমরা মোটামুটি রুব্রিক্স কটা দেখতে পারবো। এখানে আমরা এই যে ক্যান্সার জেনারেল, ক্যান্সার জেনারেল, এখানেও আমরা হাইড্রাস্টিস ক্যানকে ফার্স্ট গ্রেডে আছে সম্ভবত। এরপরে হচ্ছে কনস্টিটিউশন অফ ক্যান্সার, কনস্টিটিউশন অফ ক্যান্সার, কনস্টিটিউশন ক্যান্সার, এখানে আর্সেনিক আছে ফার্স্ট গ্রেডে, কার্সিনোসিন আছে সুপার গ্রেডে, ক্যাডমিয়াম সালফ আছে ফার্স্ট গ্রেডে, কনিয়াম আছে ফার্স্ট গ্রেডে, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস আছে ফার্স্ট গ্রেডে। মায়াজম ক্যান্সার, মায়াজম ক্যান্সার, ক্যান্সার মায়াজম যেটা, সেখানে ফার্স্ট গ্রেডের ড্রাগ আছে 10টি, হাইড্রাস্টিস ক্যানও আছে ফার্স্ট গ্রেডে। আমরা হাইড্রাস্টিস ক্যানকে হাইলাইটস করার চেষ্টা করতেছি। এরপরে মাউথ ক্যান্সার, মাউথ ক্যান্সার, এখানে দুইটা প্রথম শ্রেণীর রেমেডি আছে, ওয়ারাম মিউর এবং হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, ওয়ারাম মিউর এবং হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। এরপরে আমরা আসি পেইনস ফ্রম ক্যান্সার, পেইনস ফ্রম ক্যান্সার, ক্যান্সারের যে পেইনটা আছে সেখানে ফার্স্ট গ্রেডে মোট ড্রাগ আছে 8টি, আমাদের হাইড্রাস্টিসও ফার্স্ট গ্রেডে আছে। এরপরে প্যানক্রিয়াস ক্যান্সার, এখানে ফার্স্ট গ্রেডে আছে 3টি, আমাদের হাইড্রাস্টিসও আছে ফার্স্ট গ্রেডে। এবার আসি আমরা স্টোমাক, স্টোমাক ক্যান্সার, এখানে ফার্স্ট গ্রেডে অনেক রেমেডি আছে, তার মধ্যে হাইড্রাস্টিসও ফার্স্ট গ্রেডে আছে। টং এর উপরে যদি যাই, টং ক্যান্সারে হাইড্রাস্টিস আছে সেকেন্ড গ্রেডে। ইউটেরাস ক্যান্সারে হাইড্রাস্টিস সহ মোট 15টি প্রথম শ্রেণীর ওষুধ আছে। এবার আমরা ব্রেস্ট ক্যান্সার এন্ড টিউমার, ব্রেস্ট ক্যান্সার এবং টিউমার, এখানেও হাইড্রাস্টিস আছে দ্বিতীয় শ্রেণীতে। ব্রেস্টের নোডিউলস যেটা গুটি গুটি, এখানেও হাইড্রাস্টিস আছে সেকেন্ড গ্রেডে, স্যার দেখাচ্ছে মাঝে মাঝে। এরপরে ব্রেস্ট ক্র্যাকড ফিশার, মানে ফেটে গেছে, ফাটা ফাটা ভাব হয়েছে, ফিশার হয়েছে, সেখানেও হাইড্রাস্টিস আছে সেকেন্ড গ্রেডে। তো আমরা এবার রেকটামের একটা চিত্র রেপার্টরি বেস দেখার চেষ্টা করতেছি। রেকটাম ক্যান্সারে, রেকটাম ক্যান্সারে 3টা ফার্স্ট গ্রেডের রেমেডি আছে, এখানে হাইড্রাস্টিসও ফার্স্ট গ্রেডে আছে। রেকটাম প্রোলাপস, রেকটাম প্রোলাপস, এখানে অনেক রেমেডি আছে, তো হাইড্রাস্টিস আছে দ্বিতীয় শ্রেণীতে। রেকটামের আলসারেশন, আলসারেশন, রেকটামের যে আলসার যেটা, সেখানেও হাইড্রাস্টিস ক্যান আছে দ্বিতীয় শ্রেণীতে। রেকটাম কনস্টিপেশন, এখানেও অনেকগুলো রেমেডির মধ্যে হাইড্রাস্টিস ক্যান আছে দ্বিতীয় শ্রেণীতে। রেকটাম পেইন স্টুল আফটার, রেকটাম পেইন স্টুল আফটার, অর্থাৎ যে আমরা যেটা একটু আগে পড়ছিলাম যে অর্থাৎ মল ত্যাগ করার পর দীর্ঘ সময় তার পেইন থাকে, লং টাইম পেইন থাকে, এখানেও হাইড্রাস্টিস ক্যান আছে তৃতীয় শ্রেণীতে। এবার আমরা মাউথের দিকে একটু যাই। তো এটা হচ্ছে মাউথ আলসার, এখানে হাইড্রাস্টিস আছে সেকেন্ড গ্রেডে, অনেক ওষুধ আছে। তারপরে মাউথ টিউমার, এখানে নাইট্রিক অ্যাসিড একা দ্বিতীয় শ্রেণীতে, হাইড্রাস্টিস সহ বেশ কিছু ওষুধ আছে থার্ড গ্রেডে। রুব্রিক্স গুলো এবং এটা রবিন মার্ফির রেপার্টরি থেকে আমি দেখার চেষ্টা করছি। মাউথ পেইন বার্নিং, অর্থাৎ তার মাউথের যে পেইনটা আছে এটা হবে বার্নিং, এখানে হাইড্রাস্টিস আছে দ্বিতীয় শ্রেণীতে, অনেক রেমেডি আছে, তার মধ্যে হাইড্রাস্টিস দ্বিতীয় শ্রেণীতে আছে। মাউথ সুইলিং, অর্থাৎ তার এই যে মুখ গহ্বরটা তার সুইলিং হয়েছে, এখানে হাইড্রাস্টিস আছে সেকেন্ড গ্রেডে অনেকের মধ্যে। যদি এই সুইলিংটা মাউথ সুইলিং গাম থাকে, তো গামে হচ্ছে হাইড্রাস্টিস আছে থার্ড গ্রেডে। মাউথ ইনফ্লামেশন, এখানেও অনেকের মধ্যে হাইড্রাস্টিস আছে সেকেন্ড গ্রেডে। এবার আমরা নোজে যাই, নোজে, নোজ সাইনোসাইটিস, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই নোজের সাইনোসাইটিসে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে ফার্স্ট গ্রেডে মোট রেমেডি আছে হচ্ছে 6টি, হাইড্রাস্টিস কেন আমাদের ফার্স্ট গ্রেডে আছে। এরপরে নোজ ক্যাটারা, অর্থাৎ এই যে জিচার, যেটা আমরা একটু আগে বলছিলাম যে ডাক্তার হেল সাহেব বলছে অল কাইন্ডস অফ ক্যাটারা, সব ধরনের সর্দিতে সে হাইড্রাস্টিস ক্যানকে ব্যবহার করার কথা বলছে। নোজ ক্যাটারা, এখানে অনেক ওষুধ আছে।
সুপার গ্রেড ফার্স্ট গ্রেডে অনেক ওষুধ আছে, হাইড্রাস্টিসও এখানে ফার্স্ট গ্রেডে আছে। এবার আমরা আর 2-1 মিনিট লাগবে। স্টোমাক থেকে আমরা একটু দেখে তারপর আমরা শেষ করব। স্টোমাক এমটিনেস, অর্থাৎ যে খালি খালি বোধ আমরা বলতেছিলাম, যে খালি খালি বোধ, এই যে শূন্যতা বোধ, এমটিনেস, এখানেও স্টোমাক এমটিনেসে হাইড্রাস্টিস ফার্স্ট গ্রেডে আছে, অনেক আছে হাইড্রাস্টিস, 2-4টা না, অনেক আছে, তার মধ্যে হাইড্রাস্টিস ফার্স্ট গ্রেডে আছে। তারপরে স্টোমাক ক্যান্সার, এখানেও অনেকের মধ্যে হাইড্রাস্টিস ফার্স্ট গ্রেডে আছে। স্টোমাক কাটিং পেইন, কেটে ফেলার মতো ব্যথা, এখানে হাইড্রাস্টিস ক্যান সেকেন্ড গ্রেডে আছে। আমরা শুধু শূন্যতা বোধ কেন, এখানে একটা মজার ব্যাপার রয়ে গেছে, এই যে ফুলনেস সেন্সেশন, স্টোমাক ফুলনেস সেন্সেশন, অর্থাৎ এমটিনেস সেন্সেশনেও আছে ফার্স্ট গ্রেডে, আর ফুলনেস সেন্সেশন, স্টোমাক ফুলনেস সেন্সেশন, পূর্ণতা বোধ, এখানেও কিন্তু হাইড্রাস্টিস সেকেন্ড গ্রেডে আছে। গ্যাস্ট্রাইটিস ইনফ্লামেশন, এখানেও হাইড্রাস্টিস সেকেন্ড গ্রেডে আছে। স্টোমাক হ্যাভিনেস সেন্সেশন, এখানেও হাইড্রাস্টিস সেকেন্ড গ্রেডে আছে। স্টোমাক ইনডাইজেশন, এখানেও হাইড্রাস্টিস ফার্স্ট গ্রেডে আছে। স্টোমাক নোশিয়া, এখানেও হাইড্রাস্টিস সেকেন্ড গ্রেডে আছে। এবং স্টোমাক আলসারেশন, এখানেও হাইড্রাস্টিস ফার্স্ট গ্রেডে আছে। অনেক ওষুধের মধ্যে, অনেক রেমেডির মধ্যে। তো আমি মোটামুটি চেষ্টা করছি বিভিন্নভাবে হাইড্রাস্টিস ক্যানকে উপস্থাপন করার জন্য। যদিও জোদ্দার স্যার বলছে মাদার টিংচারের ব্যাপার, কিন্তু আমি ব্যবহার পোটেন্সি করব না মাদার টিংচার করব, এটা ব্যক্তি বিশেষে ভিন্ন মত আছে, এটা থাকতেই পারে। বা যারা ক্লিনিক্যাল অভিজ্ঞতা আছে, কেউ মাদার টিংচার ব্যবহার করে, কেউ নিম্ন শক্তি ব্যবহার করে, সেক্ষেত্রে কিছু মতদ্বৈততা থাকতেই পারে। এখানে এই আজকের যে বিষয়টি, এটি খুব ঝামেলাপূর্ণ একটা বিষয়, যে মাদার টিংচার নিয়ে কথা বলা। স্যার যদিও বলছে যে মাদার টিংচার, তো হাইড্রাস্টিস ক্যান আমরা এই মাদার টিংচারটি নিয়ে মোটামুটি যতটা সম্ভব আমি বলার চেষ্টা করছি। আমার এই বলার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আর বিশেষ করে আমরা যে আমাদের সমরেশ রায় স্যারের যে শীটটা থেকে আমরা শেয়ার করলাম, এটা কিছুটা এর মধ্যে প্রশ্ন থাকতে পারে। তো এই শীটটা আমি স্যারের শীট থেকেই সরাসরি শেয়ার করছি, আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি শেয়ার করছি। তো আমি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যদি উৎসাহিত করেন, তাহলে আমি সামনের দিকে মাদার টিংচার নিয়ে, যদি সুযোগ থাকে, আগামী সপ্তাহে আমরা কার্ডুয়াস মেরিনাস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, যদি আগামী শুক্রবারে আল্লাহ পাক সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ স্যারকে ধন্যবাদ। স্যার আমার একটু জানার ছিল, যদি একটু বলতেন কাইন্ডলি। জি স্যার বলেন। সেটা হচ্ছে আমার এই মেডিসিন আমি সিলেক্টেড হলো, আমি হাইড্রাস্টিস মাদার আমি দিতে চাচ্ছি, তাকে মূলত কিভাবে দেব, কিভাবে খেতে দেব, খাওয়ার নিয়মটা কিভাবে বলে দেব? জি প্লিজ। জি স্যার, আমি নরমালি যেটা করি, আমি আমার অভিজ্ঞতা থেকে, আমি 5 ফোঁটার বেশি কাউকে দেই না। এক্সেপশনাল 2-1টা রোগীর ক্ষেত্রে হয়তো 5 থেকে 7 ফোঁটায় যাই। তো 5 ফোঁটার বেশি খুব দেই না বললেই চলে। এবং আমি পানির সাথে মিশিয়ে খেতে বলি, অন্তত মিনিমাম আধা কাপ, কারো কারোর ক্ষেত্রে 1 কাপ পানির সাথে, কারো কারোর ক্ষেত্রে 1 গ্লাস পানির সাথেও মিশিয়ে খেতে বলি। বিশেষ করে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস অত্যন্ত তিতা, বেশ তিক্ততা আছে অনেক। যেমন পালসিটেলার পেশেন্টরা তো চেম্বারে ঢুকেই বলে, ডাক্তার সাহেব তিতা ওষুধটা শুধু আমাদের দিয়েন না। এরকম যারা এসে বলে যে তিতা ওষুধ দিয়েন না, তো যদি মনে হয় যে, আমি জিজ্ঞেস করি যে তিতা খেতে কি আপনার খুব সমস্যা হবে, তো বলি যে একটু বেশি পানি টানি মিশিয়ে খাবেন, কি করবেন, রোগের জন্য খেতে হবে, তখন তারা মেনে নেয় আর কি। 5 ফোঁটার বেশি আমি দেই না, 3 টাইম 2 টাইম এরকম দেই। কারো কারো ক্ষেত্রে 3 টাইম দেই, কারো কারো ক্ষেত্রে সকাল বিকাল দেই, কারোর ক্ষেত্রে 3 বার দেই, সকাল দুপুর রাত্রে, এরকম স্যার। আমি জাস্ট স্যার এক্ষেত্রে আমি যেভাবে করি সেটা বললাম স্যার, আমি এই আর কি। থ্যাংক ইউ স্যার। জি, আর কারো কোশ্চেন থাকলে প্লিজ। হ্যালো, আমরা আসি তো না আর সবাই? জি স্যার, আছি আমরা সবাই। অনেকেই নেই, অনেকে ঘুমিয়ে পড়ছে, যাক আলহামদুলিল্লাহ।
আব্দুল হক স্যারকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার বলেন। স্যার আমি এর আগে কোন একটা ইসে থেকে শুনছিলাম যে যাদের কনস্টিপেশন আছে তাদেরকে ওই হাইড্রাস্টিস স্ক্যান রেগুলার চালাইলে পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কি আসলে কোনো আছে না just স্যার দুই একটা বইতে এরকম লেখা আছে যে 1-2 ফোঁটা করে প্রতিদিন সকালে 1 ফোঁটার ব্যাপারে কয়েকটা বইতে আমি দেখছি। সম্ভবত এটা ন্যাসের বইতেও থাকতে পারে, আমি 2-3টা বইতে দেখছি 1 ফোঁটার ব্যাপারে লিখছে। আহ ক্লার্কের বইতেও লিখছে 1 ফোঁটা করে প্রতিদিন পানির সাথে মিশিয়ে সকালে খাওয়ার ব্যাপারে বলছে। তো আসলে তো অনেক বড়, সবগুলো তো আসলে সময়ের স্বল্পতা আছে, সবগুলো বলা সম্ভব হয়নি। এটা আমি 2-3টা বইতে দেখছি স্যার, 1 ফোঁটা করে প্রতিদিন সকালে পানির সাথে মিশিয়ে খাওয়ার কথা বলা আছে। আমি প্র্যাকটিক্যালি স্যার কোনো রোগীকে এভাবে প্রয়োগ করিনি। কনস্টিটিউশনের ক্ষেত্রে কনস্টিটিউশন জি জি স্যার, জি স্যার, কনস্টিপেশনের ক্ষেত্রে স্যার। জি মাদার টিচার অনেকজন অনেক ভাবে ব্যবহার করে থাকে, বিভিন্ন ভাবে। তারপর আমি অনেক সময় 100 ml পানিতে 20 ফোঁটা দিয়ে ওটা ঝাঁকায় 1 সিপি করে খেতে বলি, এরকমও বলি। হ্যাঁ স্যার, এই জায়গাগুলো একটু ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন থাকে। আর এমন একটা সময় ছিল আমাদের এই জগতের মানুষরা তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতো না, কিন্তু সেই জায়গাটা থেকে আমরা অনেক বের হয়ে আসছি। এটা আমাদের জন্য অনেক, আমাদের সামনের পথ চলা অনেক প্রসারিত হচ্ছে আর কি। আগে এক সময় আমরা আমি স্যার প্রথম যখন হোমিওপ্যাথিতে আসি, তো অনেকের কাছে গেছি, তো অনেকে খুব ভালো ব্যবহার করছে, আবার অনেকে ভালো ব্যবহার করেনি। তো এখন সেই জায়গাটা থেকে আমরা অনেক বের হয়ে আসছি আলহামদুলিল্লাহ স্যার। জি সাধুবাদ স্যার। জি আলহামদুলিল্লাহ, আমরা আজকে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ফর্মালি শেষ করব আমাদের ক্লাস। আজকে এখন শেষ হলো। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস যে মাদার মূলত, সেই সাথে পোটেন্সিয়াল বিষয়টা বলে গিয়েছেন আমি যতটুকু লক্ষ্য করছি, ব্যাকগ্রাউন্ড সহ। তো এত কষ্ট করে সংগ্রহ করে বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম জি স্যার। আমিনুজ্জামান, ওয়ালাইকুম সালাম। আপনি এখনো বাড়ির বাইরে কি করতেছেন এত রাত্রে? স্যার এই চেম্বার থেকে বলেন বাসায় স্যার। ফিরতেছি স্যার। বলছি কি এই যে হাইড্রাস্টিস স্ক্যান আপনি বলেন। যে সিস্টেমটা বললেন, ওটা হচ্ছে 100 ml ডিস্টিল ওয়াটারে আমরা কয় ফোঁটা দিতে পারি স্যার এই মাদার? 100 ml? হ্যাঁ বলছেন যে এরকম 100 ml মিশিয়ে আমরা হ্যাঁ 1 সিপি ঠিক করে আছে, ঠিক খেতে আছে, পারি এই ঠিক আছে। ধরনের হ্যাঁ একটা। হ্যাঁ, আপনি আপনি এখন ওই মূল মূল ওষুধটা সংগ্রহ করছেন কি জার্মানি না এসবিএল আমরা আর দেশি, তার উপরে ডিমান্ড। ও আচ্ছা, যদি জার্মানিটা করি এখানে সেই বলে ক্ষেত্রে? দিচ্ছি সহজ করে। জার্মান হলে, জার্মান যে কোনো ওষুধ দেখবেন তার ডেনসিটিটা বেশি, আর আমরা পিউরিটি বেশি তার এটা ধরেই নেই। এই জন্য জি জার্মানের স্যার। ক্ষেত্রে আমরা সাধারণত কম দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনি 10 ফোঁটা দিতে পারেন, 15 ফোঁটা দিতে পারেন। তারপরে জি স্যার। এসবিএল এর ক্ষেত্রে মনে করেন 20 ফোঁটা দিলেন, আর জি দেশের স্যার। ক্ষেত্রে 25-30 ফোঁটা বা এইভাবে কম বেশি আপনি রুগীর ইয়ের উপর নির্ভর করবে। তো এইটি আমি অবশ্যই পার্থক্য লক্ষ্য করছি দেশি, জার্মানি এবং এসবিএল ওষুধের অবশ্যই। সেই ক্ষেত্রে কম বেশি করে দেই। আপনি 10 ফোঁটা, 15 ফোঁটা, 20 ফোঁটা এইভাবে পার্থক্য করতে পারেন, এটা আমার মত। জি স্যার। তা সেক্ষেত্রে আমরা কি দিন 3 বার দিতে পারি কিনা? 3 টাইমস? আর মাদার সবসময় খাওয়ার পরে খেতে দিতে হবে নাকি আব্দুল হক স্যার? সাধারণত আমি সবসময় খাওয়ার পরে খেতে দিই। জি, প্রায় এরকম দেওয়া যায়, তবে নাক্স মাদারটা খুব সাবধানে দিতে হবে। নাক্স তো আসলে নাক্স মাদারটা হ্যাঁ, খুব নাক্স মাদার কমও ব্যবহার ব্যবহার না করাটাই উত্তম। না করাই উত্তম, কিন্তু আমাদের কথা দেশে হচ্ছে সবচেয়ে নাক্স বেশি মাদার ব্যবহার করবেন না, নাক্স এটাই মাদারটা হচ্ছে। খুব বেশি ব্যবহার হয়, কিন্তু আমরা নাক্স মাদারটা ব্যবহার না করি। আমি এটা কেন স্যার? পরামর্শ দিব। সে কারণটা স্যার? নাক্স তো এক ধরনের বিষক্রিয়া হতে পারে। বিষ। তো এক কথায় ও বলা আচ্ছা। আসলে খুব কঠিন। যদি আমি তো মাদার টিংচার নিয়ে কথা বলার সুযোগ স্যার দিচ্ছে, বা যদি সামনে হয় তো আমরা বলবো এই বিষয়গুলো আস্তে আস্তে। তবে জি স্যার। নাক্সটাকে দিলেও খুব কম, 1-2 ফোঁটার বেশি না দেওয়া ঠিক নাক্স হবে, এবং দেওয়ারই বেশি দিন দরকার নেই, দেওয়া যাবে। আমার রিকোয়েস্ট থাকবে নাক্সটা না দেওয়াটাই উত্তম, যে দিয়েন না। আমার আমার এই পরামর্শ ব্যাপারে তাই, নাক্স মাদারটা আমরা ব্যবহার না করি। আমরা স্যার গ্রামে গঞ্জে ডাক্তাররা প্রচুর ব্যবহার করি একটা স্যার। জি তাহলে জি তো জি এটা থেকে স্যার, জি স্যার, এটা দূরে থাকতে হবে। জানি অনেক ব্যবহার হয় নাক্স মাদার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার।
জি, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এভাবে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আর আগামীকাল সকালে আমার কোরআন ক্লাস আছে, সবাইকে জয়েন করার জন্য আহ্বান জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।